নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার প্রতিবেদন শুরু করার আগে আপনাদেরকে আমি একটি ভিডিও ক্লিপিংস দেখাই। আপনারা আগে ভিডিও ক্লিপিংসটি দেখুন, তারপরে আমি আমার ভিডিওর বক্তব্যের মধ্যে যাব। আপনারা দেখুন। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। আপনারা দেখলেন, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন। এই ভিডিও ক্লিপিংসটি যেটি আপনাদের আমি দেখালাম সেটি এই 1 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলনে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি তার বক্তব্য শুরুতে মঞ্চকে সামনে রেখে মঞ্চে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে করেছেন, তাদেরকে সম্বোধন করেছেন। দেখুন, এই সম্বোধন করার বিষয়টা এটা তো নতুন কিছু না। যে কোনো মিটিংয়েই যে কোনো বক্তাই মঞ্চকে সম্বোধন করেন, উপস্থিত ব্যক্তিবর্গ পদাধিকারী যারা থাকেন তাদেরকে বলেন। কিন্তু হঠাৎ করে এই রকম সম্বোধন একটা করাকে নিয়ে কেন ভিডিও করতে বসলাম তার কারণ একটাই। দেখুন, এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিজেপির প্রথা সেটা হচ্ছে নির্বাচনের আগে কোনো মুখ তারা কিন্তু ঘোষণা করে না। এর আগে আমরা 2021-এও দেখেছি, তৎকালীন সভাপতি যিনি ছিলেন দিলীপ ঘোষ, তার নেতৃত্বে 2019 সালে লোকসভায় একটা ব্যাপক ফল করেছিল বিজেপি। সবাই আশা করেছিলাম যে 2021 সালে বিজেপি কিন্তু দিলীপ ঘোষকেই মুখ করে নির্বাচনে যাবে, কিন্তু আমরা সেটা দেখিনি। এটা শুধুমাত্র এ রাজ্যের বলে ব্যাপার না, বিজেপির সাংগঠনিক সিদ্ধান্তই বলতে গেলে একমাত্র সাধারণ নির্বাচন ছাড়া যেখানে দেশের সরকার গঠন করার ব্যাপার থাকে সেই জায়গাতেই একমাত্র নরেন্দ্র মোদীকে মুখ করে নির্বাচনে যাওয়া ছাড়া অন্য কোনো রাজ্যের নির্বাচনে কোনো মুখকে মুখ্যমন্ত্রীর পদে প্রজেক্ট করে নির্বাচন করে না। সে আমরা মধ্যপ্রদেশ দেখি বা দিল্লি সম্প্রতি বা মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, যে কোনো জায়গায় বলুন না কেন। দেখুন, মধ্যপ্রদেশে 17 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান। তার একটা সময় লাডলি বহিনা এই প্রকল্প বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে এবং যার ফলেই তারা শেষ বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করতে পেরেছেন। কিন্তু সেখানেও শিবরাজ সিং চৌহানকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি। সেখানে তারই অনুগত সম্ভবত মোহনলাল যাদব, তাকে মুখ্যমন্ত্রী করা হয়। দিল্লির ক্ষেত্রে তো আমরা দেখেছি বহু নাম চর্চায় এসছে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, ফল ঘোষণা পরেও হয়েছে, কিন্তু সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি করলেন, যিনি প্রথমবার বিধানসভা নির্বাচন দাঁড়ালেন এবং জিতলেন। আগে ওই নগরপালিকা অর্থাৎ কাউন্সিলর ইত্যাদি হয়েছিলেন রেখা বার্মা। এই রকম উদাহরণ ভুরি আছে। আমরা দেখেছি মনোহরলাল খট্টারের ক্ষেত্রে তাকে মুখ্যমন্ত্রী করা হয়নি, তার জায়গায় নায়ক সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। বিজেপির এইরকম ভুরি উদাহরণ দেওয়া যায়। কিন্তু হঠাৎ করে আমাদের এখানে অমিত শাহ কালকে যখন সম্বোধন করতে উঠলেন, এই রকমভাবে বিরোধী দলনেতাকে আমার বন্ধু বলে সম্বোধন করা এবং তারপরে যে কথাটি বললেন সেটা কি কোনো ইঙ্গিতবাহী? তিনি পরিষ্কার বললেন, আমার বন্ধু যাকে বিধানসভায় দেখলে পরে মুখ্যমন্ত্রী তথস্থ থাকেন সেই শুভেন্দু অধিকারী। এটা যদি কোনো ইঙ্গিতবাহী হয় তাহলে কিন্তু বলার কিছু থাকবে না। কারণ দেখুন, বিজেপির শীর্ষ নেতৃত্ব একটা জিনিস খুব ভালো মতন বোঝেন, জানেন তারা যে বর্তমানে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে মাটির সঙ্গে নিবিড় যোগাযোগ যদি কারুর থাকে সেটা শুভেন্দু অধিকারীর, এবং মমতা ব্যানার্জির সঙ্গে যদি কেউ টক্কর দিতে পারে তাহলেও সেটা শুভেন্দু অধিকারী।
দেখুন, দিলীপ ঘোষ একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন, তিনি যেমন সফল বিজেপির সভাপতি, ঠিক সেরকমভাবে 2021-এ ওই রকম সর্বোচ্চ ফল করার পরেও বিজেপি একটা কথা বলতেই হয়, সেই সময় নির্বাচনের পরে দিলীপ ঘোষ এবং তার কমিটির সম্পর্কে বহু অভিযোগ জমা পড়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে যারা যারা সেই সময় নির্বাচনে টিকিট পেয়েছিলেন তারা অধিকাংশই আর আজকে বিজেপির সঙ্গে সম্পর্কিত নয়। পরবর্তী সময় নানান রকম তার বক্তব্য ইত্যাদি এইসব নিয়ে কথা ওঠে, যেটা বিজেপির ভোটে একটা প্রভাব ফেলে, প্রাপ্ত ভোটের ক্ষেত্রে। উল্টো দিকে যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন, শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসার পূর্ব মুহূর্ত আর আসার পরবর্তী মুহূর্ত, এই দুটোকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন ওই একই সময় থেকে কিন্তু দিলীপ ঘোষ ধীরে 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 বিজেপির রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং একই রকমভাবে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কিন্তু বেড়েছে। রাজ্যের প্রতিটি অঞ্চলে যিনি স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন, রাজ্যের প্রতিটি অঞ্চলের যে কোনো ঘটনায় যিনি পৌঁছানোর চেষ্টা করেন, যদি নাও পৌঁছতে পারেন শাসক দলের চক্রান্তের কারণে, তিনি কিন্তু বসে না থেকে হাইকোর্টে গিয়ে লড়াই করে সেইখানে যাওয়ার ছাড়পত্রটাই জোগাড় করেন এবং যান এবং মানুষের পাশে থাকেন। ফলে এটা অবাস্তব না যদি এটা অমিত শাহজি ইঙ্গিত দিয়ে থাকেন যে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করেই বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যাবে। কারণ এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এটা বুঝতে পারছে যে অন্য আর 5টা রাজ্যের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন এক নয়। এখানে মানুষের সেন্টিমেন্ট আলাদা, এখানে শুধুমাত্র হিন্দু মুসলিম বাইনারি সেট করে সরকারে আসা সম্ভব না। এখানে উন্নয়ন কাজ ইত্যাদি নির্বাচনের আগে মানুষ পরখ করে দেখে। সুতরাং তারা ক্ষমতায় আসলে কি করবেন সেটাও যেমন বলতে হবে, তার সাথে সাথে অবশ্যই তাদের যে মূল অস্ত্র হিন্দু ভোট একত্রিত করা, সেই কাজটা করে যেতে হবে। তাদের মূল লক্ষ্যই হচ্ছে দুটো জায়গা। এক, এই মমতা ব্যানার্জির সরকারের সংখ্যালঘু তোষণ, তার বিরুদ্ধে হিন্দুদের যত সম্ভব পারা যায় একত্রিত করা, তাদের ভোটকে এক জায়গায় যাতে কনসলিডেট করে ফেলা যায় সেই দিকে লক্ষ্য রাখা এবং এই রাজ্যের যে দুর্নীতি ইত্যাদি মাত্রা ছাড়া সেই দুর্নীতিকে আটকে দিয়ে উন্নয়নের পথে কি করে এগোনো যায়। যদি আপনারা এই শেষ সপ্তাহ তাতে যে দুটো বড় বিজেপি কর্মসূচি করলো, বিজেপির সর্বভারতীয় 1 নম্বর এবং 2 নম্বর নেতৃত্ব এসে মিটিং করলেন, খেয়াল করে দেখবেন দুটো মিটিং করার আগেই কিন্তু তারা দুটো গুরুত্বপূর্ণ উদ্বোধন করেছেন। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রকল্প, সেটাও উদ্বোধন করলেন, যার ফলে প্রায় 2.5 লক্ষ পরিবার উপকৃত হবে। আবার ঠিক একই রকমভাবে কলকাতায় অমিত শাহজি এই কার্যকর্তা সম্মেলনে যাওয়ার আগে রাজারহাটে CFSL-এর একটি কেন্দ্রের উদ্বোধন করলেন, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই পূর্বাঞ্চল জুড়ে CFSL-এর পরীক্ষা কেন্দ্র কোনো এতদিন ছিল না, যার ফলে এখানকার যে কোনো অপরাধের যদি চুলচেরা বিশ্লেষণ করার জন্য স্যাম্পেল ইত্যাদি কোনো জায়গায় পাঠাতে হতো, সেটা হায়দ্রাবাদে পাঠাতে হতো। এখন কিন্তু এটা কলকাতার বুকেই সম্ভব। এবং যেটা শোনা যাচ্ছে, এই যে CFSL-এর ল্যাবরেটরিটি হয়েছে সেটি কিন্তু একটি বিশ্বমানের ল্যাবরেটরি এবং ভারতের অন্যান্য যে কোনো CFSL ল্যাবরেটরি থেকে এটা কিন্তু অনেক উন্নত মানের। ফলে বিজেপি এটা বুঝতে পেরেছে শুধুমাত্র হিন্দু ভোট একত্রিত করে এখানে আসবে না তারা ক্ষমতায়, তাদের উন্নয়নের কথা, উন্নয়ন তারা কি করতে চায় সেগুলোকে মানুষকে দেখাতে হবে, বোঝাতে হবে এবং তার সাথে সাথে মমতা ব্যানার্জির সঙ্গে টক্কর দিতে পারে এরকম একটি মুখকে সামনে যদি না রাখা যায় জনগণের কাছে, তাহলে পরে কিন্তু এই রাজ্যে এবারও তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। কারণ সেই একই কথা, বিজেপির সাধারণভাবে সারা ভারত জুড়ে কোথাও গণ আন্দোলনের মধ্য দিয়ে কোনো রাজ্যে ক্ষমতায় আসার ইতিহাস নেই এবং আমাদের রাজ্যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভোট করে
কোনো দল ক্ষমতায় আসতে পারে না। ফলে এই দুয়ের যোগফলে তাদের যে মূল্যায়ন, তারা যে শিক্ষা নিয়েছেন গত বেশ কিছু নির্বাচন ধরে, তারই প্রতিফলন এটা হতে পারে। আমরা অবশ্যই নজর রাখব আগামী দিনে সত্যিই শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপি 26-এর নির্বাচনে যায় কিনা। যদিও এখনও 8 থেকে 9 মাস নির্বাচনের বাকি আছে, নদী দিয়ে জল গড়াবে অনেক, কখন কোথায় কে উঠে আসে কিচ্ছু বলা যায় না। তবে প্রাথমিকভাবে যদি এই সভা যদি কোনো ইঙ্গিতবাহী হয়, তাহলে কিন্তু এটা ধরে নিতেই হয় যে শুভেন্দু অধিকারীকেই বিজেপি এ রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে ভোটে যেতে চাইছে। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।